নারী চাইলেন সংখ্যালঘুদের সুরক্ষা। বিক্ষোভে উত্তাল ভারত, রাজপথে পশ্চিমবঙ্গের লাখো নারী, রাত দখল কর্মসূচি পালন। ফোনে নজরদারিতে ইসরায়েলের সফটওয়্যার, কি এই পেগাসাস? হাসিনা কেন এর ব্যবহার করেছিলেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এই প্রথম বাংলাদেশ প্রসঙ্গে জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, হিন্দু নির্যাতনের অভিযোগে উদ্বিগ্ন 140 কোটি ভারতবাসী। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে নিয়মিত। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর বাংলাদেশ ঘিরে থাকা বৃহৎ প্রতিবেশীর গণমাধ্যম আর কেন্দ্রীয় সরকারের তৎপর ভূমিকা চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে জরুরি বৈঠকও করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এতদিন এই বিষয়ে সরাসরি কথা বলেননি, এবারই প্রথম জনসম্মুখে বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন শেখ হাসিনার দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র নরেন্দ্র মোদী। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের আয়োজনে জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলার ফাঁকে টেনে আনেন বাংলাদেশ প্রসঙ্গ। দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগের দিকে। বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ অযৌক্তিক নয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশের সত্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন 140 কোটি ভারতবাসী। বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে যে চিন্তা হচ্ছে তা আমি বুঝতে পারছি। আশা করছি সেখানে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষ করে সেখানকার হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা যেন সুনিশ্চিত হয়, সেটা চাইছেন 140 কোটি দেশবাসী। ভারত সবসময় চায় প্রতিবেশী দেশের সুখ শান্তি যেন নিশ্চিত হয়। 140 करोड़ देशवासियों की चिंता। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পেছনে নানা ষড়যন্ত্র তত্ত্বে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, জঙ্গি আর যুক্তরাষ্ট্রের জড়িত থাকার গুঞ্জন ডালপালা বিস্তার করেছে। এই গুঞ্জনের পেছনে অনেকাংশেই ভূমিকা রাখা ভারতকে সাথে নিয়েই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই বার্তা দেন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। On the topic of Bangladesh, we have been in touch with বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি। নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে আমরা স্বাগত জানাই। we welcome Dr. Yunus's call for calm and বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার অবসানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য ডক্টর ইউনূসের নেওয়া তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগের দিনের ব্রিফিংয়ে বাংলাদেশের গণবিক্ষোভ ও সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে শেখ হাসিনার অভিযোগকে হাস্যকর ও মিথ্যা বলেছিলেন এই বেদান্ত প্যাটেল। Hawks in Central Africa. মেহরাব হোসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে বিক্ষোভ আর স্লোগানে রাত দখল কর্মসূচি পালন করেছেন পশ্চিমবঙ্গের নারীরা। এই কর্মসূচি চলাকালে ওই হাসপাতালে ভাঙচুর আর পুলিশের বাধায় তাণ্ডবের ঘটনায় শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পূর্ব ঘোষণায় সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে রাজপথে নামেন নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী নারীরা, ছিলেন একাত্মতা জানানো পুরুষরাও। একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর, 8B বাস স্ট্যান্ড ও কলেজ স্কোয়ারে জড়ো হওয়ার কথা থাকলেও খন্ড খন্ড প্রতিবাদী কর্মসূচি পশ্চিমবঙ্গের বাইরে ছড়িয়ে পড়ে। এই কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত আর.জি. কর মেডিকেল কলেজের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়, ভেঙে ফেলা হয় প্রতিবাদী চিকিৎসকদের মঞ্চ। শুরুতে নিষ্ক্রিয় থাকলেও পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, নামানো হয় বিশেষ বাহিনী র্যাব। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর বাম রাজনৈতিক সংগঠনগুলো। আন্দোলনরতদের সন্দেহ এর সাথে জড়িত থাকতে পারে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার সকালে হাসপাতাল ভবনের 4 তলায় ওই নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। আদালতের নির্দেশে বুধবার মামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থ্যাভিসিনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বুধবার দেশটির সাংবিধানিক আদালত তাকে পদচ্যুত করে মন্ত্রিসভা ভেঙে দেন। সেথার বিরুদ্ধে দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে আদালত। মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্ট। এবার প্রধানমন্ত্রীর আসন থেকে পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। দণ্ডপ্রাপ্ত এক আইনজীবীর ভাগ্য ফেরাতে গিয়ে নিজের কপালে পুড়লেন থাভিসিন। 2 দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় ভোগা দেশটিতে উদয় হলো নতুন সংকটের শঙ্কা। মূলত সংবিধান ভঙ্গের অভিযোগেই সরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে। থাইল্যান্ডের একটি আদালত রায় দিয়েছে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। রায়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আর থাকতে পারবেন না। আদালতের 9 বিচারকের মধ্যে 5 জন প্রধানমন্ত্রী শ্রেথাকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তিনি জেনে শুনে একজন নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন বলে তারা জানান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে। পিচিট চুয়েন বান নামের যে আইনজীবীকে সরকারে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার খুব কাছের একজন লোক ছিলেন। পিচিট চুয়েন বান 2008 সালে জমি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপর তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। জমি সংক্রান্ত মামলাটিতে থাকসিন সিনাওয়াত্রাও জড়িত ছিলেন। শ্রেথা থাভিসিন থাকসিন সিনাওয়াত্রা এবং ইংলাক সিনাওয়াত্রা দুজনেরই সাথে রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। দুজনই এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শ্রেথা সাংবাদিকদের জানান তিনি তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে তিনি আদালতের রায় মেনে সরে দাঁড়াবেন। তার সরকারের নীতি পরবর্তী সরকার অব্যাহত রাখবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। 2023 সালের আগস্টে থাইল্যান্ডের 30তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন শ্রেথা থাভিসিন। তখন ফিউ থাই পার্টিকে সেনাবাহিনীর মনোনীত প্রার্থীদের সঙ্গে জোট করে সরকার গঠন করতে হয়েছিল। শ্রেথার বিরুদ্ধে যে অভিযোগে আদালত বুধবার এই রায় দিল, আদালতে সেই অভিযোগটি দায়ের করেছিলেন সেনাবাহিনীরই নিয়োগকৃত 40 জন সিনেটর। গত 20 বছরে সেনাবাহিনী, রাজতন্ত্রের অনুগত রাজনৈতিক দল ও প্রগতিশীল দলগুলোর মধ্যকার দ্বন্দ্বের কারণে দেশটিতে কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে, হয়েছে বড় বড় বিক্ষোভ। আদালতের এমন রায়ের কারণে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল থাইল্যান্ড। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।